উড়ান পাঠশালায় তোমাদের স্বাগত। আমি গণেশ পাল, এসএলএসটির বাংলা ক্লাসে। আজকের বিষয় নত্যবিধান এবং সত্যবিধান, অর্থাৎ বাংলা বানান সংশোধনের ক্ষেত্রে বা বাংলা বানান লেখার ক্ষেত্রে আমরা দন্তন্য এবং মূর্ধন্যের ব্যবহারের কোন কোন রীতি নির্দিষ্ট রয়েছে সেগুলো আমরা জানবো নত্যবিধান অধ্যায়ে। এবং বাংলা বানানের ক্ষেত্রে কোন কোন জায়গায় দন্তস্ব এবং মূর্ধন্যস্ব ব্যবহারের নীতি নির্দিষ্ট রয়েছে তা জানবো সত্যবিধান অধ্যায়ে। নত্যবিধান মানে ন সংক্রান্ত নীতি, সত্যবিধান মানে স সংক্রান্ত নীতি। এই নত্যবিধানে কি কি নিয়ম এবং তার কি কি ব্যতিক্রম, নিয়মের বাইরের কি নিয়ম রয়েছে তা এক এক করে জেনে নিই। শুরু হচ্ছে নত্যবিধান। প্রথমে একটা জায়গা বলা হয়েছে, আমি সূত্র বলে কথাটাকে বলে খুব ভারাক্রান্ত করব না যে সূত্র সূত্র সূত্র, কিন্তু তবু বলতে হয়। তো বলা হয়েছে রি র মূর্ধন্যস্ব এর পরে মূর্ধন্য হয়, রি র মূর্ধন্যস্ব এর পরে মূর্ধন্য হয়, এটা বলা হচ্ছে। রি র মূর্ধন্যস্ব এর পরে মূর্ধন্য হয়, তাই দেখতে পাচ্ছি রি মূর্ধন্য ঋণ, তো রি এর পরে মূর্ধন্য, তয়েরি মূর্ধন্য তৃণ, রি এর পরে মূর্ধন্য হয়েছে। ঘৃণা রি এর পরে মূর্ধন্য হয়েছে। বেশ, তাহলে রি এর পরে যে মূর্ধন্য হয় সেটা জানা গেল। আচ্ছা, র এর পরে, র এর পরে কি হয়? র এর পরে মূর্ধন্য হয়, তার উদাহরণ কি? কর্ণ। তো কর্ণ শব্দটি আমরা যদি রেফ কে ব্যবহার না করে তা র কে ব্যবহার করি তাহলে কি দাঁড়ায়? যেখানে রেফ দেওয়া হয়েছে তাকে ব্যবহার না করে যদি র কে ব্যবহার করি তাহলে ঠিক তার আগের অবস্থায় তার অ্যাক্টিভিটি দেখতে পাবো। তো কর্ণ শব্দটি হচ্ছে আসলে ক র মূর্ধন্য, যেটা আমরা র কে ব্যবহার না করে মূর্ধন্যের মাথায় রেপ ব্যবহার করি। এখানে রেপ ব্যবহার করলে এখানে রটাকে ব্যবহার করতে পারি না। তাহলে ওই যে রেফের যে রেপ বলতে যে র, এর এর অ্যাক্টিভিটি হচ্ছে ঠিক এই অবস্থাতে। তাহলে র এর পরে মূর্ধন্য হয়, এটা দেখতে পেলাম। মূর্ধন্য স, তারপরে মূর্ধন্য হয়। দেখো বিষ্ণু বানানটা হয়তো আমরা অনেকেই পারবো না। বিষ্ণু বানানটা যদি জিজ্ঞাসা করি তাহলে কিন্তু আটকে যেতে পারি। যদি কাউকে জিজ্ঞাসা করি আচ্ছা কৃষ্ণ বানান কি, আমরা অনেক সময়তে খুব সহজেই লিখে দেবো কৃষ্ণ বানান, এটা লিখে দিলাম, বিষ্ণু বানান এটা লিখে দিলাম, কিন্তু কি বলতে গেলে অসুবিধা হবে, কারণ আমরা যুক্তাক্ষর নিয়ে খুব একটা মাথা ঘামাই না অনেক অনেক ক্ষেত্রে। তাহলে কৃষ্ণ বানানটা হচ্ছে মূর্ধন্যস্বয় মূর্ধন্যয়, কয়েরই মূর্ধন্যস্বয় মূর্ধন্য, এটা হচ্ছে কৃষ্ণ। তাহলে বিষ্ণু বানানের মধ্যে মূর্ধন্যস্বয়ের সঙ্গে মূর্ধন্য আছে। অতএব এই যে চিহ্নটা, এই যে যুক্তাক্ষরটা, এর ভিতরে আছে কি? এর ভিতরে আছে মূর্ধন্যস্ব এবং এর ভিতরে আছে মূর্ধন্য। তাহলে বিষ্ণু বানানে আমরা মূর্ধন্যস্বয়ের পরে মূর্ধন্য দেখতে পাচ্ছি, কৃষ্ণ বানানে মূর্ধন্যস্বয়ের পরে মূর্ধন্য দেখতে পাচ্ছি। তাহলে রি র মূর্ধন্যস্বয়ের পরে মূর্ধন্য হয়। এবার এখানে পরে মানে কি? এখানে পরে মানে হচ্ছে জাস্ট আফটার, জাস্ট পরে, ঠিক তারপরে, রি এর পরে, রি এর পরে, র এর পরে, র এর পরে, মূর্ধন্যস্বয়ের পরে। এই যে নিয়মটা আমরা পেলাম, এটার মধ্যে বলা হলো রি র মূর্ধন্যস্বয়ের ঠিক পরে মূর্ধন্য হচ্ছে। এবারে যেটা দেখব যে রি র মূর্ধন্যস্বয়ের ঠিক পরে নয়, মাঝখানে কেউ থাকলে তাকে স্কিপ করার পরেও মূর্ধন্যস্ব হবে, মানে মূর্ধন্য হবে। অর্থাৎ মাঝে, অর্থাৎ র এর পরে এখানে আর কেউ না কেউ আছে, আর কেউ না কেউ আছে, তারপরে যে ন আসবে সেটা মূর্ধন্য আসবে। হয়তো রি এর পরে, রি এর পরে আর কেউ কেউ আছে, তারপরেও যে মূর্ধন্য আসবে সেটা হচ্ছে যে ন দরকার সেটা মূর্ধন্য হবে। কিংবা মূর্ধন্য স দরকারে, এর পরে কেউ না কেউ আছে, তারপরেও যে নটা পড়বে সেটা হচ্ছে মূর্ধন্য হবে। তাহলে আমি যদি এখানটা একটু বোঝাই, সহজ করে দেখো এখানটা, আর একটু যদি ফাঁকা জায়গায় লিখি,
আগেরটাই দেখে এলাম রি র মূর্ধন্য ষয়ের ঠিক পরে, এটাই দেখব যে রয়ের পরে অন্য কেউ ঢুকে যেতে পারে, তারপরেও কিন্তু মূর্ধন্য হতে পারে, মানে জাস্ট আফটার না, রি এর পরে অন্য কেউ ঢুকে যেতে পারে তারপরেও মূর্ধন্য হবে, বা মূর্ধন্য ষয়ের পরে অন্য কেউ কেউ থাকতে পারে তারপরেও মূর্ধন্য হবে। এবার সেই এইখানে এই কেউ কেউ বলতে কারা, কে কে থাকতে পারে? কোনো স্বরবর্ণ থাকতে পারে, ক বর্গের বর্ণ থাকতে পারে। তো রুগ্ন শব্দের মধ্যে র এর পরে হর্ষও আছে মানে স্বরবর্ণ, গ আছে মানে ক বর্গের বর্ণ, তারপরেও কিন্তু মূর্ধন্য হবে। রেণু, র এর পরে এ আছে মানে স্বরবর্ণ, তাহলে ম্যাচ করছে। ঘ্রাণ, ঘয়ে র ফলা আকার, তো ঘয়ে র ফলার পরে কি আছে? আকার মানে স্বরবর্ণ। আরোহণ, র এর পরে ওকার আছে মানে স্বরবর্ণ, হ আছে মানে এই যে বলাই হয়েছে অন্তস্থ জ ব হ। তাহলে বলা হচ্ছে যে 1 নম্বরে বললাম রি কিংবা র কিংবা মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য হয়। 2 নম্বরে বললাম এর পরে কেউ না কেউ যদি থাকে, কে থাকবে? স্বরবর্ণ, ক বর্গের বর্ণ, প বর্গের বর্ণ, অন্তস্থ জ ব হ, এরা এখানে থাকতে পারে, তারপরেও কিন্তু মূর্ধন্য হবে। হরিণ শব্দের মধ্যে র তারপরে হর্ষই আছে, হর্ষই মানে স্বরবর্ণ। পাষাণ শব্দের মধ্যে মূর্ধন্য ষ আছে, মূর্ধন্য ষ এর পরে আকার আছে, আকার মানে স্বরবর্ণ। তাহলে রি র মূর্ধন্য ষ এর ঠিক পরে মূর্ধন্য হয়, কিংবা রি র মূর্ধন্য ষ এর মাঝে এরা কেউ ঢুকে আছে, এরা কেউ না কেউ ঢুকে আছে, তা সত্ত্বেও কিন্তু মূর্ধন্য হয়। এরপর দেখা যাচ্ছে যে এবার এদের ব্যতিক্রম, রি র মূর্ধন্য ষ এর পরেও মূর্ধন্য হবে না। কোথায় কোথায়? এতক্ষণ যেগুলো দেখছিলাম সেগুলো সব একটাই শব্দ, রুগ্ন নিজে একা শব্দ, রেণু একটা শব্দ, ঘ্রাণ একটা শব্দ, আরোহণ একটা শব্দ, তাই রি র মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য হচ্ছে। এখন দেখছি বলেছে কি সমাসবদ্ধ হলে রি র মূর্ধন্য ষ এর পরেও দন্তন্য হবে। এবার আমরা যদি এইটুকু জানি যে র এর পর মানেই হচ্ছে দন্ত মূর্ধন্য হয়, তাহলে কিন্তু ব্যাখ্যা মিলবে না। র এর পরেই কিন্তু সব সময়ের জন্য মূর্ধন্য হবে তা নয়, দন্তন্য হতে পারে। কখন দন্তন্য হতে পারে? যদি সেটা কোনো ডিফারেন্ট ওয়ার্ড হয়। হরি একটা আলাদা শব্দ আর নাম একটা আলাদা শব্দ, এই দুজন কিভাবে হয়েছে? হরি নাম শব্দটি যুক্ত হয়েছে সমাসের ফলে, হরির নাম সেটা হচ্ছে হরিনাম। তাহলে হরির নাম সেটা হচ্ছে হরিনাম, এই যে এটা আলাদা শব্দ, একটা হরি একটা আলাদা শব্দ এবং নাম একটা আলাদা শব্দ, যেহেতু এটা আলাদা শব্দ তাই এই র এর ক্ষমতা নেই এই দন্তন্যকে মূর্ধন্য করে, পরবর্তী কোনো শব্দকে সে মূর্ধন্য করতে পারে না। রি র মূর্ধন্য ষ এর পরে যে মূর্ধন্য হয় সেটা এই জন্য প্রযোজ্য নয়, কখন? যখন সেটা আলাদা শব্দ। আমাদের বলি বিশেষ্য বিশেষণ সর্বনাম, সর্বনাম শব্দের মধ্যে দন্তন্য হবে কেন? কারণ এটা রেপ আছে, তো রেপ মানে তো র, র এর পরে তো মূর্ধন্য হওয়া উচিত, কিন্তু কেন দন্তন্য হচ্ছে? একটাই কারণ, শব্দটা আলাদা, সর্ব আলাদা শব্দ, নাম আলাদা শব্দ। শিরোনাম, শিরোনাম শব্দটি আলাদা, তালবস্যয় হর্ষই রয়ে ওকার দন্তন্বয় আকার ম, এই যে শিরোনাম, শিরো এটা একটা শব্দ, তালবস্যয় হর্ষই র বিসর্গ, শিরো একটা শব্দ আর নাম একটা শব্দ, এটা আলাদা শব্দ। আলাদা শব্দ হলে অর্থাৎ তারা যদি সমাসবদ্ধ হয়ে একটা শব্দে পরিণত হয়েছে বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আর র এর পরে হলেও দন্তন্যই হবে, মূর্ধন্য হবে না। তাহলে ডিফারেন্ট ওয়ার্ডের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তারপরে চলে আসো যেটা বলা হচ্ছে প্র পরা পূর্ব অপর, এরপরে অ হয় মূর্ধন্যয় অন্ন হয়। এটা পড়ে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি এই যে অন্ন, এটা একটা শব্দ, এর অরিজিনাল আইডেন্টিটি হচ্ছে অ হয়ে দন্তন্যয়, এই যে চিহ্নটা লিখলাম এটা হচ্ছে হয়ে দন্তন্য। এর অন্ন শব্দের মানে কি? দিনের অংশ, দিনের অংশ। অন্ন শব্দের মানে হচ্ছে দিনের অংশ। কি বলা হচ্ছে? প্র পরা পূর্ব অপর, এরপরে অ হয়ে মূর্ধন্যয় হয়ে যাবে। অন্ন অরিজিনালি বানানটা হচ্ছে অ হয় দন্তন্যয়,
যেমন আমরা যদি বলি যে মধ্যাহ্ন, ম ধয়জ ফলা আকার হয় দন্ত নয়, ম ধয়জ ফলা আকার হয় দন্ত নয়। এখানে মধ্যাহ্ন শব্দের মধ্যে ঠিক ওই অন্ন শব্দটি আছে, মধ্যযুক্ত অন্ন, অন্ন শব্দের বানান কিন্তু হয় দন্ত নয়, এটা হচ্ছে এর আসল পরিচয়। অন্ন শব্দের বানান হচ্ছে হয় দন্ত নয়। সায়াহ্ন মানে সন্ধ্যাবেলায়, সাই যুক্ত অন্ন, সাই যুক্ত অ হয় দন্ত নয় অন্ন, সায়াহ্ন, এটা হচ্ছে হয় দন্ত নয় সায়াহ্ন। তো অন্ন শব্দটি অবশ্যই হয় দন্ত নয়, এটা হচ্ছে ওর আসল পরিচয়। কিন্তু যখন অন্ন শব্দটি এই চারজনের সঙ্গে যুক্ত হবে, প্র পরা পূর্ব অপর, এই চারজনের সঙ্গে যুক্ত হলে অন্ন শব্দটি হয়ে যাবে হয় মূর্ধন্যয়। অর্থাৎ অন্ন সবসময়ের জন্যই হয় দন্ত নয়, যদি কখনো প্রর সঙ্গে যুক্ত হয়, মানে প্রাণ্য শব্দটি বানান হবে পয়রা ফলা আকার হয় মূর্ধন্যয়, মানে পরান্ন শব্দের বানান হবে পর অয়াকার হয় মূর্ধন্যয়, মানে অপরাহ্ন শব্দের বানান হবে অপর অয়াকার হয় মূর্ধন্যয়। অর্থাৎ প্রযুক্ত অন্ন, এই যে হয় দন্তন্যয় অন্ন যুক্ত হল, এটা হচ্ছে অরিজিনালিটি। যখনই সে প্রর সঙ্গে যুক্ত হয়েছে তখন আর হয়ে দন্তন্যয় না থেকে হয়ে যাবে হয়ে মূর্ধন্যয়। হয় মূর্ধন্যয় হলে নিচেই হবে, হয় দন্তন্যয় হলে ডান দিকে ঝুলবে। পরান্ন পাওয়া যাচ্ছে পরা যুক্ত অন্ন, তাহলে শব্দটি তৈরি হবে পর অয়াকার এবার হয়ে মূর্ধন্যয়। একই রকম ভাবে পূর্বযুক্ত অন্ন, পূর্বযুক্ত অ হয়ে দন্তন্যয় অন্ন, পূর্বর সঙ্গে যুক্ত হলেই কিন্তু পূর্বান্ন, পয় দীর্ঘ বয়রেফ আকার হয়ে মূর্ধন্যয় পূর্বান্ন। তেমনি ভাবে অপরাহ্ন, এই বানানটি পরীক্ষায় অবশ্যই এরর কারেকশন হিসেবে খুব দেয় অপরাহ্ন। তাহলে প্র পরা পূর্ব অপর এই চারটি শব্দের সঙ্গে যদি অন্ন কখনো যুক্ত হয় তখন সেই অন্ন তার নিজের রূপ বদলে হয়ে যায় হয় মূর্ধন্যয়। আর একটা বলছে যে প্র পরা পরি নির, এই উপসর্গগুলির পরে কখনো দন্তন্য হয় না, মূর্ধন্য হয়। এটা তো আরেকটা সাধারণ বুদ্ধি যে প্র শব্দের সঙ্গে র আছে, পরা শব্দের সঙ্গে র আছে, পরি শব্দের সঙ্গে র আছে, নির শব্দের সঙ্গে র আছে। তো র যখন আছে ন্যাচারালি মূর্ধন্য হওয়াটা স্বাভাবিক। প্র পরা পরি নির অর্থাৎ প্রাণ কিংবা পরাণ কিংবা পরিণীতা কিংবা নির্ণয় শব্দগুলির মধ্যে দন্তন্য না হয়ে মূর্ধন্য হবে। উদাহরণ এখানে দেওয়া রয়েছে প্রণত, প্রণাম, প্রণব, পরিমাণ, নির্ণয়। তারপর আমরা কি বলেছি, ট বর্গের বর্ণের পূর্বে মূর্ধন্য হয়। ট বর্গের বর্ণ কারা? ট বর্গের বর্ণ হচ্ছে ট, ঠ এবং ড, ঢ আর মূর্ধন্য। তো ট বর্গের বর্ণগুলো স্বাভাবিকভাবেই, আর ত বর্গের বর্ণগুলো এদের পরিবারে একটা ন আছে আর এদের পরিবারেও একটা ন আছে। তো এই বর্ণগুলো তো চাইবে যে সে তার চেনা ন কে ব্যবহার করতে। তা কণ্ঠ যখন আমি লিখব তখন ঠ কি বলবে? মূর্ধন্যকে চাইবে। ক মূর্ধন্য, ঠয় কণ্ঠ। কেননা ঠয়ের পরিচিত ন হচ্ছে এই মূর্ধান্য। দণ্ড, লঘু পাপে গুরু দণ্ড, দণ্ড শব্দের মধ্যে ডটা এই ন কে চাইবে, কেননা এই নটা হচ্ছে এই ড এর পরিচিত। দন্তন্যকে এই ড চেনে না, কিন্তু তার পরিবারের নয়। তাই দণ্ড বানানটা অবশ্যই দ মূর্ধন্যয় ডয়ে, কণ্ঠ বানানটা ক মূর্ধন্যয় ঠয়ে, কিন্তু দন্ত বানানটা দ দন্তন্যয় তয়ে। কারণ ত কাকে চাইবে? এই ন কে চাইবে। তাই বলা হচ্ছে ট বর্গের বর্ণগুলি মূর্ধন্যকে চাই, একই সঙ্গে ত বর্গের বর্ণগুলি কিন্তু দন্তন্যকে চাই। তারপর কি রয়েছে? এতক্ষণ যে আমরা দেখে এলাম যে র এর পরে মূর্ধন্য হয়, এক জায়গায় হয় না। কার জায়গায় হয় না? দুটো আলাদা শব্দ হলে হয় না। হরিনাম, হ রয় হস্যই দন্তন্যয় আকার ম, হরিনামই হবে, কারণ এটা আলাদা শব্দ। এটা সমাসের জন্য এক জায়গায় হয়েছে বটে, কিন্তু আলাদা শব্দ। আলাদা শব্দ বলে এই র একে মূর্ধন্য করার জন্য নাক গলাতে পারবে না।
আর একটা কখন হয়, সকলে দেখে শুনে দেখে শুনে দেখে শুনে ফর্মটি ফিল আপ করুন। সকলে দেখে শুনে সকলকে সচেতন করুন। তো যদি কোনো ক্রিয়াপদ হয়, তখনও কিন্তু রয়ের পরে দন্তন্যই থাকবে, মূর্ধন্য হবে না। তাহলে রয়ের পরে দন্তন্য হতে পারে দুটি জায়গা, ব্যতিক্রম কটি? একটি হচ্ছে যে সমাসবদ্ধ পদ, যেখানে দুটো আলাদা আলাদা শব্দ আছে, তখন কিন্তু দন্তন্যই থেকে যাবে। আর এটা হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়াপদে কখনো রয়ের পরে মূর্ধন্য হবে না, যেটা সচরাচর হয়ে থাকে। এগুলো হচ্ছে ব্যতিক্রম। তারপর কি রয়েছে? তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দের বানানে রি র মূর্ধন্যস্বয়ের পরে দন্তন্য লেখাটাই উচিত বা সমীচীন। এই শব্দটি আবার বানানটা অনেক সময় কারেকশন করতে হয়, দন্তস্ব ময় দীর্ঘ চয় দীর্ঘ দন্তন্য সমীচীন। তদ্ভব শব্দ, দেশি শব্দের বানানে তালব রি র মূর্ধন্যস্বয়ের পরে দন্ত বর্ণ মানে দন্তন্য লেখাটাই উচিত। কেননা দেখো, কর্ণ শব্দটি ক মূর্ধন্য রেফ কর্ণ, সেখান থেকে যখন কান হচ্ছে তখন কিন্তু আর ক আকার মূর্ধন্য করছি না। তাহলে তৎসম শব্দ, সংস্কৃত শব্দ কর্ণ, যেটা পরিবর্তিত হয়ে কান পেয়েছি, সেটা কিন্তু দন্তন্য হয়েছে। অগ্রহায়ণ থেকে অঘ্রাণ, মূর্ধন্য ছিল তৎসম শব্দে, তদ্ভব শব্দে দন্তন্য হয়েছে। বর্ণ শব্দটি থেকে আমরা যে বলি যে বর্ণভেদ, জাতি ধর্ম বর্ণ, তখন বলছে ব মূর্ধন্য রেফ, সেটা হয়ে গেছে দন্তন্য। লাবণ্য থেকে লাবণী ছিল মূর্ধন্য, হয়ে গেছে দন্তন্য। নারায়ণ থেকে নারায়ণ ছিল মূর্ধন্য, হয়ে গেছে দন্তন্য। অর্থাৎ যদি কোনো সংস্কৃত শব্দ পরিবর্তিত হয়ে দেশি শব্দ হয়ে ওঠে, কিংবা কোনো বিদেশি শব্দের ক্ষেত্রে, এইগুলো কিন্তু এই কুলীন বর্ণগুলোকে পাবে না। মূর্ধন্য হচ্ছে কুলীন, মূর্ধন্য স হচ্ছে কুলীন স, মূর্ধন্য হচ্ছে কুলীন ন। এই কুলীন হচ্ছে আমাদের তৎসম শব্দগুলো, যেগুলো ভারতীয় দর্শনের ক্ষেত্রে খুব প্রাচীন। সেগুলো কি? সংস্কৃত ভাষা সব থেকে বেশি শ্রেষ্ঠ, সেগুলো হচ্ছে কুলীন। তো এই ন কিন্তু কুলীন, এই শটা হচ্ছে কুলীন। তো আমরা এই সংস্কৃত শব্দের ক্ষেত্রে কৌলিন্য বজায় রাখার জন্য মূর্ধন্য থাকবে, কিন্তু যখনই সেটা পরিবর্তিত হয়ে 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 বদল ঘটছে, তখন তার কৌলিন্য হারাচ্ছে। তো কৌলিন্য হারালে আর কুলীন বর্ণটি থাকবে না, তাই কর্ণ থেকে কান দন্তন্য হয়ে গেল, অগ্রহায়ণ থেকে অঘ্রাণ দন্তন্য হয়ে গেল, প্রাণ থেকে পরাণ, এটা কিন্তু দন্তন্য হয়ে গেল। আমাদের মনে হতে পারে রয়ের পরে তো মূর্ধন্য হয়, কিন্তু আসলে দেশি তৎসম শব্দ হয়ে গেছে তদ্ভব, কাজেই এই পরিবর্তনটা হচ্ছে। শ্রবণ থেকে শোনা, তাহলে এটাকেও খেয়াল রাখতে হবে। বেশ কতগুলো ক্ষেত্রে বানানটি কেন মূর্ধন্য হয় সেটি কিন্তু কোনোভাবেই বিবেচ্য নয়। বিপণী শব্দে মূর্ধন্য হওয়ার কোনো ব্যাকরণগত যুক্তি নেই, শুধু বলা রয়েছে সততই আপনা আপনি এটা হয়ে থাকে, এভাবেই প্রচলিত, এটাই লেখা হয়ে থাকে। এটা নত্ব বিধান, কোনো রীতিনীতির ওপর নিবদ্ধ নয়, স্বতঃস্ফূর্ত ভাবে সততই এগুলোতে মূর্ধন্য হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিপণী, কল্যাণী, লবণ। পানিনি বানানটা ভীষণ গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় দেয় পানিনি, এবং ভুল হওয়ার সম্ভাবনাও খুব বেশি। এগুলো দিয়ে আমাদের ভুল হতে পারে। এগুলো হচ্ছে আমাদের নত্ব বিধানের ক্লাস। নেক্সট আমরা আসবো এই ক্লাসেই সত্য বিধান, কোথায় আমরা মূর্ধন্য স ব্যবহার করব, কোথায় আমরা দন্তস্ব ব্যবহার করব, তার একটা নীতি। একই রকম ভাবে রয়ের পরে রি এর পরে অবশ্যই মূর্ধন্য হবে, মূর্ধন্য স হবে, যেমন ভাবে আমরা রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য পেয়েছিলাম, এখানে আমরা নিশ্চয়ই পাবো যে রয়ের পরে বা রি এর পরে অবশ্যই মূর্ধন্য স হবে। ঋষভ শব্দটি মানেতে দেখা যাচ্ছে যে মূর্ধন্য স, রি এর পরে দন্ত স নয়, মূর্ধন্য স। ঋষভ মানে হচ্ছে ষাঁড়। ঋষি শব্দে রি এর পরে মূর্ধন্য স হচ্ছে, কৃষ্ণ শব্দে কয়ে রি এর পরে মূর্ধন্য স হয়েছে, বরিশনে রয়ের পরে মূর্ধন্য স হয়েছে, বর্ষ শব্দে রয়ের পরে মূর্ধন্য স হয়েছে, বর্ষাতেও তাই। তাহলে রয়ের পরে এবং রি এর পরে মূর্ধন্য স হয়। আগেরটাতে যেমন বলেছিলাম যে মূর্ধন্য ন হয়, তেমনি এখানে মূর্ধন্য স হয়। এবারে বলছি দেখো যে
ট বর্গের বর্ণের পূর্বে সর্বদাই মূর্ধন্য স হবে। ট বর্গের বর্ণগুলো কারা? ট বর্গের বর্ণ হচ্ছে ট, ঠ এবং হচ্ছে ড, ঢ আর হচ্ছে মূর্ধন্য। এই ট বর্গের বর্ণগুলোর পূর্বে কি হবে? মূর্ধন্য স হবে। হওয়াটাই স্বাভাবিক, কারণ এরা নিজে মূর্ধন্য ব্যঞ্জন। তাহলে মূর্ধন্য ব্যঞ্জন গুলো যেহেতু এরা মূর্ধা থেকে উচ্চারিত হয়, তাই মূর্ধন্য স কে চাইবে। এরা নিশ্চয়ই দন্ত স কে চাইবে না, কারণ এরা যখন নিজেরাই মূর্ধন্য ব্যঞ্জন, তখন তো এরা জানে যে মূর্ধা থেকে একটা স উচ্চারিত হয়, তাহলে তারা তখন তাদের সেই চেনা স কে নেবে। মূর্ধন্য ব্যঞ্জন গুলো মূর্ধন্য স কে নেবে, দন্ত ব্যঞ্জন গুলো দন্ত স কে নেবে। যেমন আগের নিয়মে ছিল, এটাতেও তাই রয়েছে। কনিষ্ঠ শব্দের মধ্যে ট বর্গের বর্ণ কি রয়েছে? ঠ রয়েছে, অবশ্যই এই ঠ রয়েছে। এই ঠ তাকে দুটো স কে বেছে নিতে বলা হলো, দন্ত স আর মূর্ধন্য স। কাকে সে বাঁচবে? কারণ ঠ নিজে একটা মূর্ধন্য ব্যঞ্জন, তাই সে মূর্ধন্য স কে বাঁচবে। কনিষ্ঠ শব্দের মধ্যে ঠ মূর্ধন্য স কে মূর্ধন্য স এর হাত ধরেছে। নেক্সট হচ্ছে বলিষ্ঠ, কষ্ট, নিষ্ঠুর একই যুক্তিতে, যুধিষ্ঠির, সাষ্টাঙ্গ একই যুক্তিতে মূর্ধন্য স এর হাত ধরেছে, কারণ ট অবশ্যই একটা মূর্ধন্য ব্যঞ্জন এবং সে মূর্ধন্য স এর হাত ধরেছে। অন্য দিক থেকে ত, থ এগুলো কি করছে? দন্ত ব্যঞ্জন বলে দন্ত স ব্যবহার করছে। নিস্তেজ, বায়ুস্থিত, সুস্থ, দুস্তর এগুলো হচ্ছে। তো ত অবশ্যই একটা দন্ত ব্যঞ্জন, তাই সে দন্ত স কে নিয়েছে। বায়ুস্থিত, থ একটা দন্ত ব্যঞ্জন, তাই দন্ত স কে নিয়েছে। সুস্থ দন্ত ব্যঞ্জন, তাই দন্ত স কে নিয়েছে। দুস্তর দন্ত ব্যঞ্জন, তাই দন্ত স কে নিয়েছে। তারপরে চলে আসি আমরা, খুব গুরুত্বপূর্ণ নিয়ম, অ আ ছাড়া অন্য স্বরবর্ণ এবং ক, ক ও র এর পরবর্তীতে মূর্ধন্য স হয়। অ আ ছাড়া, যেমন দেখা যাচ্ছে সোজা করে বললে বিষম, দেখো সম বানানটা দন্ত সম, যখন এটা হয়ে গেল বিষম তখন বয় হস্যই মূর্ধন্য সম। কি করে হয়? সম বানানটা হচ্ছে দন্ত সম সম, আর বিষমটা হচ্ছে বয়ে হস্যই আর দন্তস্ব নয়। তাহলে হস্য এর পরে যদি স এর প্রয়োজন হয় তখন মূর্ধন্য স হবে। হস্য এর পরে স এর প্রয়োজন হলে মূর্ধন্য স হবে। তাহলে অ এর পরে স এর প্রয়োজন হলে দন্তস্ব হবে। অ এবং আ এরকম কোনো বানানে অ এবং আ এর পরে দন্তস্ব, এছাড়া বাকি যে কোনো স্বরবর্ণের পরে মূর্ধন্য স হবে। এই হচ্ছে একটা সাধারণ রীতি। অ এবং আ তারপরে দন্তস্ব হতে পারে। অন্যান্য স্বরবর্ণের পরে, যেমন পরিষ্কার, প রয়ে হস্যই, তাহলে হস্যের পরে মূর্ধন্য স হচ্ছে, বিষয়ের পরে মূর্ধন্য স হচ্ছে। মুমূর্ষুর পরে, মুমূর্ষুতে দেখা যাচ্ছে দীর্ঘ উকার রয়েছে, তাই দীর্ঘ উকারের পরেও কিন্তু সেই মূর্ধন্য স হবে, দীর্ঘ উকার রয়েছে। শুশ্রূষা দীর্ঘ উকার রয়েছে। শ্রীচরণেষু একার রয়েছে। আমি শুধু বলেছি অ এবং আ এর পরে দন্তস্ব, বাকি সকলের পরে মূর্ধন্য স হবে, তাই রয়েছে এখানে। নেক্সট দেখো রয়েছে সাত প্রত্যয়, ধূলিসাৎ, অগ্নিসাৎ, এই যে শব্দগুলো রয়েছে সাত প্রত্যয়ে কিন্তু হস্যই থাকলেও দন্তস্বই থেকে যাবে। আমরা একটু আগে করে এলাম না, জাস্ট এর আগেরটা, হস্য এর পরে মূর্ধন্য স হয়, হস্য এর পরে মূর্ধন্য স হয়, দীর্ঘ এর পরে মূর্ধন্য স হয়, শুধুমাত্র অ আ এর পরে দন্তস্ব হয়। কিন্তু বলা হচ্ছে ব্যতিক্রম কি? বলা হচ্ছে যে যদি কখনো সাত প্রত্যয় থাকে, সাত, যেমন ধূলিসাৎ, ধূলিসাৎ শব্দে কিন্তু হস্য এর পরে ধয়ে দীর্ঘ লয়ে হস্যই, তারপরেও কিন্তু দন্তস্বয় আকার থাকছে। অতএব হস্য এর পরে যে মূর্ধন্য স হয় দেখে এলাম, হস্য এর পরে যে মূর্ধন্য স হয় দেখে এলাম, সেটা কিন্তু সাত প্রত্যয় থাকছে এমন কোন শব্দের জন্য প্রযোজ্য নয়, তখন কিন্তু দন্তস্বই থাকবে। এগুলো হচ্ছে ব্যতিক্রম। তারপরে বলছি কি, যে ইকারান্ত এবং হস্যৌকারান্ত, মানে হ্রস্ব ইকারান্ত এবং হস্যৌকারান্ত উপসর্গের পর, একটু শব্দটা এই টেক্সটটাকে পড়লে একটু কঠিন লাগবে। ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে, দেখো উপ, নি, উপ একটা উপসর্গ, নি একটা উপসর্গ, তাহলে নি উপসর্গটা আসলে কি কারে আছে? হস্য ইকারে আছে, ইকারান্ত।
ইকারান্ত উপসর্গের পরে সদ প্রত্যয়, উপনিষদ শব্দের মধ্যে সদ প্রত্যয় আছে, সদ ধাতুটা কিন্তু দন্তস্ব দ, কিন্তু উপনিষদ বানানটা দন্তস্ব দ নয়। সেটাই বলা হয়েছে যে ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে সদ প্রত্যয় দিয়ে কোনো শব্দ থাকলে মূল শব্দটিতে সে আর সদ থাকবে না, সে মূর্ধন্য স দ সদ হয়ে যাবে। বিসদ ন, সদ বানানটা হচ্ছে দন্তস্ব দ, এটা একটা প্রত্যয়, কিন্তু এটা অবশ্যই যখনই ইকারান্ত বা উকারান্ত উপসর্গ থাকছে, বি হচ্ছে একটা ইকারান্ত উপসর্গ, বয়ে হস্যই বি, ইকারান্ত উপসর্গ, এরপরই যখন সদ একটা তোমার থাকছে, যে ধাতু থাকছে সদ ধাতু, তখনই কিন্তু মূল শব্দে গিয়ে এটা আর দন্তস্ব নয়, বয়হস্যই দন্তস্ব, দন্ত মূর্ধন্যয় মূর্ধন্যয় নয়, বয়স মূর্ধন্যস্ব মূর্ধন্যয় মূর্ধন্যয় হয়ে যাচ্ছে, কারণ মূর্ধন্যস্বের পরে আবার মূর্ধন্য হবে। অনুষঙ্গ, এখানেও সদ ধাতু আছে এবং সেটি হয়ে যাচ্ছে মূর্ধন্যস্ব। অভিষিক্ত, সিক্তের মধ্যে সঞ্জ ধাতু আছে, সঞ্জ, আর অভি হচ্ছে একটা ইকারান্ত উপসর্গ। নিষিদ্ধ, নি হচ্ছে একটা ইকারান্ত উপসর্গ এবং সিদ্ধ, সিদ্ধ ধাতু আছে, সিদ্ধ শব্দের মধ্যে আছে এই যে সিদ্ধ ধাতু। প্রতিষেধক, সিদ্ধ ধাতু আছে, আর প্রতি হচ্ছে একটা ইকারান্ত উপসর্গ, তাহলে সিদ্ধ ধাতু থাকা সত্ত্বেও শব্দটি কিন্তু মূর্ধন্যস্ব হবে, মূল ধাতুটি হস্তন্তস্ব, শব্দটি মূর্ধন্যস্ব। প্রতিষ্ঠান, স্থা ধাতু আছে, স্থা কন্ডিশনে রয়েছে, স্থা ধাতু আছে, প্রতি হচ্ছে একটা ইকারান্ত উপসর্গ, প্রতি স্থা ধাতুটার মধ্যে দন্তস্বয় থয় আকার স্থা থাকা সত্ত্বেও সেটা হয়ে যাচ্ছে মূর্ধন্যস্বয় ঠয়। অতএব এই সূত্রটা একটু গোলমেল লাগতে পারে, একটু ভালো করে যত্ন করে দেখে নিও। নেক্সট দেখো, সু বি দূর, এই তিনটি উপসর্গের পরবর্তী সমশব্দের বানান মূর্ধন্যস্ব হয়। কি বললাম? সু, তারপরে সম শব্দ যদি বসে তাহলে মূর্ধন্যস্ব হবে। তো একটু আগে তো আমরা বললাম যে দন্তস্বয়ে, মানে একটু আগে আমরা বললাম যে হস্য এর পরে কি হয়? মূর্ধন্যস্ব হয়, কিন্তু একমাত্র অ এবং আয়ের পরে দন্তস্ব হয়, অ এবং আয়ের পরে দন্তস্ব হয়, তাছাড়া মূর্ধন্যস্ব হয়। তো দন্তস্বয়ে হস্যও আছে, হস্যও থাকলে মূর্ধন্যস্ব হবে, বয়ে হস্যই আছে, হস্যই থাকলে মূর্ধন্যস্ব হবে, আর কি হবে? দুঃসম, দয়ে হস্যও আছে, হস্যও থাকলেও কিন্তু মূর্ধন্যস্ব হবে। নেক্সট দেখো, ইংরেজিতে যে সমস্ত শব্দগুলোর মধ্যে, ইংরেজিতে যে সমস্ত শব্দগুলো এসটি, ইংরেজিতে যে কোনো শব্দগুলো হচ্ছে এসটি, সেগুলো কি হবে? সেগুলো হবে তোমার দন্তস্ব। যেমন স্টেট ব্যাংক, স্ট্রিট, এই শব্দগুলো কিন্তু দন্তস্ব হবে। হ্যাঁ, স্টেশন, এই শব্দগুলো হবে দন্তেস্ব। আচ্ছা, আর কি হচ্ছে? স্ফুট শব্দ, স্ফুট বা স্ফুট বা স্ফুর ধাতুর দন্তস্ব অক্ষত থাকে। পরিস্ফুট, কি বলতে চাওয়া হচ্ছে? রয়ে হস্যই, হস্যের পরে মূর্ধন্যস্ব হওয়ার কথা, কিন্তু স্ফুট ধাতু আছে, সেটা মূর্ধন্যস্ব না হয়ে দন্তস্বই থাকবে। আর বিস্ফোরণ বা বিস্ফোটক, বিস্ফোরণ শব্দের মধ্যে কিন্তু স্ফুর ধাতু থাকে, অথচ বয়ে হস্যই আছে। আমরা একটু আগে বলে এসেছি হস্যের পরে কিন্তু মূর্ধন্যস্ব হয়, কিন্তু ব্যতিক্রমও রয়েছে। স্ফুট এবং স্ফুর ধাতু সংক্রান্ত কোনো ক্ষেত্রে হস্যই এবং হস্য এর পরেও সচরাচর যেখানে মূর্ধন্যস্ব হয়, সচরাচর যেখানে মূর্ধন্যস্ব হয়, স্ফুট এবং স্ফুর ধাতুর ক্ষেত্রে সেটা কিন্তু দন্তস্ব হয়ে যাবে। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে কতকগুলি শব্দে স্ত্রীলিঙ্গে দন্তস্ব আর পুংলিঙ্গে মূর্ধন্যস্ব হয়। খুব গুরুত্বপূর্ণ এই নিয়মটা, স্ত্রীলিঙ্গ হলে দন্তস্ব হবে। সহজ মনে রাখাটা কিন্তু খুব সহজ, স্ত্রী শব্দের বানানটাই হচ্ছে দন্তস্বয়ে তয়ের ফলা দীর্ঘই, তাই স্ত্রীলিঙ্গ থাকলে শব্দটি দন্তস্ব, আর পুরুষ বানানটির শেষে মূর্ধন্যস্ব আছে, তাই এটি হচ্ছে মূর্ধন্যস্ব। স্ত্রীলিঙ্গে দন্তস্ব হয় আর পুংলিঙ্গে মূর্ধন্যস্ব হয়। আমরা যখন লিখি শ্রীচরণেষু, আমাদেরকে বুঝতে হবে এই শ্রীচরণেষু, এই সম্বোধনটা হচ্ছে একটা পুরুষ সম্বোধন। শ্রীচরণেষু, যদি এটা স্ত্রী সম্বোধন করতে চাই আমরা, তাহলে হবে শ্রীচরণেষা, এটা স্ত্রী সম্বোধন। কি বলা হচ্ছে? যে পুরুষ সম্বোধনে এসু
পুরুষ সম্বোধনে এষু, স্ত্রী সম্বোধনে এষা, এষা এই দন্তস্ব আকার, অবশ্যই সাটা হচ্ছে দন্তস্ব। স্ত্রী সম্বোধনে দন্তস্ব আর পুরুষ সম্বোধনে মূর্ধন্যস্ব হবে। কল্যাণিয়াসু এটা কিন্তু অবশ্যই একটা স্ত্রী সম্বোধন। যদি এটাকে পুরুষ সম্বোধন করতে চাই তাহলে কল্যাণিয়েষু অন্তস্তয় একার আর মূর্ধন্যস্বয় হস্য, এটা হচ্ছে পুরুষ সম্বোধন। পূজা নিয়াসু, পূজা নিয়েষু, পূজা নিয়েষু হবে। আচ্ছা, শ্রীচরণ আশু এটা হচ্ছে স্ত্রী সম্বোধন। আমি এখানে কি করলাম, শ্রীচরণ এষা না, শ্রীচরণ এষা আর এষু, শ্রীচরণ এষু এটা হচ্ছে পুরুষ সম্বোধন, আর শ্রীচরণ এষা শ্রীচরণ আশু, আচ্ছা এটা হচ্ছে আমি ভুল করেছি, এটা আকার হবে শ্রীচরণেষা, শ্রীচরণ আশু, কল্যাণিয়াসু, পূজা নিয়াসু না, ঠিক আছে, এটা ঠিক আছে। শ্রীচরণাশু, শ্রীচরণাশু মূর্ধন্যয় আকার দন্তস্বয় হস্য। আ হচ্ছে একটা স্ত্রী প্রত্যয়। তাহলে যদি আমরা কোনো পুরুষকে সম্বোধন করি সেটা হবে এষু, আর স্ত্রীকে সম্বোধন করব সেটা হচ্ছে আশু। যেমন কল্যাণিয়াসু, পূজা নিয়াসু, শ্রীচরণাশু। স্ত্রী বানানটা দন্তস্ব দিয়ে হয়, তাই স্ত্রী সম্বোধনে দন্তস্ব রয়েছে। এটা স্ত্রী সম্বোধন, এটা স্ত্রী সম্বোধন, এটা স্ত্রী সম্বোধন। পুরুষ সম্বোধনে কিন্তু এটা হয়ে যাবে কল্যাণিয়েষু, অর্থাৎ এ এবং মূর্ধন্যস্ব, এ এবং মূর্ধন্যস্ব, এ এবং মূর্ধন্যস্ব। এই যে এষু, এষু এবং আশু। এষু বানানটা এ মূর্ধন্যস্বয় হস্য, আর আশু বানানটা হচ্ছে আ দন্তস্বয় হস্য। এটা স্ত্রীর জন্য প্রযোজ্য। এইটা প্রশ্ন আসতে পারে যে এই সম্বোধনটি যদি এই সম্বোধনের বানানটি ঠিক আছে কিনা, এরকম বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন দেওয়ার সুযোগ রাখতে পারে। তাহলে সত্যবিধানের শেষের নিয়মটাও কিন্তু বেশ দামি, যে পুরুষ সম্বোধনের শেষে মূর্ধন্যস্ব থাকবেই, স্ত্রী সম্বোধনের শেষে দন্তস্ব থাকবেই। আমরা আজকে নত্যবিধান এবং সত্যবিধানের ক্লাসটা শেষ করলাম। এই পর্যন্তই এই ক্লাসটি। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।